আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতামণ্ডলী। আমরা যে বাংলাদেশে আজকে বসবাস করছি, আসলে কি আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমরা মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো না, যেখানে আমরা মুক্তভাবে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবো না? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? না, এক কথায় বলবো না। সবার উপরে দেশ, এই কথাটা যদি আমরা মনে রেখে রাজনীতি করি, তাহলে বলবো যে অবশ্যই সবার উপরে দেশ, এই কথাটা মেনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। সেখানে যেন কোনো অভ্যুত্থান ঘটানো হয় একমাত্র দেশের মানুষের স্বার্থে। কিন্তু যে অভ্যুত্থানটা আমরা দেখতে পেলাম 2024 সালে, সেই অভ্যুত্থানের পিছনে যে কিছু মুষ্টিমেয় মানুষের যে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল, সেটার প্রতিফলন আমরা প্রতি পদে পদে দেখতে পাচ্ছি। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? রাজনীতি করা হলো আমার নাগরিক অধিকার, আমার জন্মগত অধিকার। আমার দেশের প্রত্যেকটি মানুষের রাজনীতি করার অধিকার আছে। দল মত বিভিন্ন প্রকার থাকবে, কিন্তু সবার উপরে দেশ। এটা মেনে নিয়ে যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে কেন এত হানাহানি, কেন এই চাঁদাবাজি, কেন আজকে আমাদের পররাষ্ট্রনীতি এত এত ভুলুণ্ঠিত হচ্ছে? আজকে দেখেন, ভারতের যে বিএসএফরা প্রতিনিয়ত আমাদের সীমান্তে গুলি বর্ষণ করছে, মানুষ মারছে। আমরা কি সেগুলো নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেখতে পাচ্ছি? আমরা শুধু দেখতে পাচ্ছি যে ক্ষমতায় কখন যাব, এই পালা বদলের জন্য মারামারি এবং হানাহানি। আর আমরা কিছু নাবালক রাজনীতিবিদ, যারা নতুন করে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে এসেছিলাম, তারা এটুকু বুঝতে পারি না যে কোথায় আমার সেন্সিটিভ জায়গা, একটা রাজনৈতিক দলের সেন্সিটিভ জায়গা, যেখানে গেলে আমাকে মার খেতে হবে। সেইখানে গিয়েই আমি আজকে উস্কানিমূলক কথাবার্তা বলে আমি আমার রাজনৈতিক প্রজ্ঞাহীনতার পরিচয় দিচ্ছি এবং মার খাচ্ছি। আর দৌড় দিচ্ছি সেনাবাহিনীকে, দৌড় দিচ্ছি ইন্টেলিজেন্সকে, দৌড় দিচ্ছি আমার দেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা কি করতে যাচ্ছি, আমাদের গন্তব্যটা কোথায়, আমরা কাদের বিরুদ্ধে আজকে রাজনীতি করতে এসেছি? যেই বাংলাদেশের জন্ম একটা রাজনৈতিক দলের হাত ধরে, সেই রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলার জন্য, উস্কানি দেওয়ার জন্য আজকে আমরা আমাদের রাজনৈতিক প্রজ্ঞাহীনতার পরিচয় দিচ্ছি। আমরা আজকে রোহিঙ্গারা আমাদের বুকের ভিতরে বা আমাদের গলার কাটা হয়ে ঝুলে আছে, আমরা সেগুলোকে প্রত্যাবর্তনের জন্য কোনো প্রকারের পদক্ষেপ নিচ্ছি না। আমাদের রাজনীতি হচ্ছে উস্কানিমূলক, আমাদের রাজনীতি হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার। আজকে 2 দিন রাজনীতি করতে এসে 2 দিনের মধ্যে প্রতিটা সময় আমরা অন্য একটি দলকে আমরা প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছি। তাহলে যদি আমি আজকে কখনো ক্ষমতায় যাই বা দেশ গঠনে ভূমিকা রাখতে যাই বা সংসদে যাই, তাহলে আমার দেশের মানুষগুলোর কি হবে? আচ্ছা, আমরা যারা বাংলাদেশের মানুষ বা নাগরিক, সাধারণ নাগরিক আছি, তারা আমরা কি কেউ বলতে পারবো যে 24-এ যে গণ অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের পর আমরা কেউ ভালো আছি? প্রতিটা রাস্তাঘাটের যে অবস্থা, যে করুণ হাল, তাতে কি আমরা বলতে পারি যে আমরা ভালো আছি? এগুলো নিয়ে কথা বলবে কে? কথা বলার কি কেউ আছে? প্রতিনিয়ত আজকে দেখেন, প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় যে ইচ্ছা, যা ইচ্ছা সেটা করছে। কোনো শৃঙ্খলা নেই, কোনো সাম্য নেই, কোনো ঐক্য নেই, কোনো একতা নেই। খুন, হানাহানি, চাঁদাবাজি, ধর্ষণ, এগুলো কেন? এগুলো কেন আমার বাংলাদেশে আজকে? আমরা কি সবার উপরে দেশ, এটা মেনে নিয়ে রাজনীতি করি? করছি না তো। আজকে আমরা ছাত্র অবস্থায় রাজনীতি করতে এসে মনে করেছি যে আমাদের রক্ত গরম, আমরা যা কিছু তাই করে ফেলবো, আমাদের অ্যারোগেন্সি দেখাবো। কেন? রাজনীতি করা প্রত্যেকটা মানুষের অধিকার। প্রত্যেকটা বাঙালি মানুষের টাকা দিয়ে এই দেশ চলে, প্রত্যেকটা মানুষের জনগণের টাকা দিয়ে এই বুলেট কেনা হয়। আর এই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বুলেট যেন কোনো ব্যক্তির বুকে না বিঁধে, আমি সেটা বলতে চাচ্ছি। এবং সেটা বুকে বাঁধানোর জন্য আমরা কোনো গণ অভ্যুত্থান করিনি। আমরা শুধু বলবো, সার্জিস, হাসনাত, তোমরা রাজনৈতিক
প্রজ্ঞার পরিচয় দাও। তোমরা যে ফ্যান্টাসি নিয়ে এই রাজনীতিতে নেমেছো, যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে যে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছো, এই উচ্চ আকাঙ্ক্ষা কথা যদি সাধারণ জনগণ জানতো, তাহলে তোমাদের সাথে কেউ জীবন দিতে আসছো না। যারা আজকে 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, তারা কেউ কি ভালো আছে? তাদের পরিবার কেউ কি ভালো আছে? আজকে যারা আহত হয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলার মতো কেউ আছে? আমরা তো সেটা খুব একটা দেখছি না। আমরা দেখছি যে রাজনৈতিক প্রতিহিংসা এবং হানাহানি, মারামারি, চাঁদাবাজি, বিভিন্ন প্রকার অপরাজনীতি, এগুলো কি আমরা চেয়েছিলাম? আমি বলবো যে হাসনাত, সার্জিস, তোমরা কিছুটা সজীব ভুঁইয়ার কাছ থেকে প্রজ্ঞা নিতে পারো। কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু ইতিমধ্যে তার একটা বিচক্ষণ, যে সে মেধাবী, তার পরিচয় দিয়েছে। সে কিন্তু কোথাও এই হাসনাত, আবুল হাসনাতের মতো এরকম অ্যারোগেন্সি কোথাও দেখায় না। সে কিন্তু বলেই যে আমি দেশ গড়তে এসেছি, আমি সংস্কার করতে এসেছি, আমি একটা দায়িত্ব নিয়ে এসেছি, আমি দায়িত্ব পালন করে আমি চলে যাব। সে কখনো মনে করে না যে এই দেশটা আমার বাপের। আগে দেখতেন বিগত সময়ে দেশ গঠন করার জন্য যারা রাজা ছিল, তারা দেশ গঠন করার জন্য, রাজনীতি করার জন্য তারা কিন্তু প্রজা হয়ে গিয়েছিল। আর এখন একেবারে অল্প আয়ের, নিম্ন আয়ের কোনো ব্যক্তি, পুঁজিহীন ব্যক্তি আজকে রাজনীতিটাকে পুঁজি করে বাংলাদেশের মানুষের বা জনগণ নিয়ে খেলা করে, জনগণের বুকের উপরে বুলেট মেরে আজকে তারা রাজনীতি করে নেতা হচ্ছে। নেতা তো নেতা হয়ে যাচ্ছে, টাকার মালিক হচ্ছে, দুদিনে টাকার গরম দেখিয়ে আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ সেই সাধারণ কাতারে থেকে যাচ্ছে। সে একদিন যদি সে কাজ না করে, তার সংসার চলে না। সেই মানুষের টাকায় যখন রাজনীতি করা হয়, তাদের কথা একটু ভাবতে হবে। আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু আবার পরিবর্তন করতে হবে। সীমান্তে যে নিয়মিত হত্যা হচ্ছে, সেই হত্যা নিয়ে কথা বলতে হবে। 4 লক্ষের উপরে নিবন্ধিত এবং নিয়োগবঞ্চিত শিক্ষক আছে, যারা কিনা পরিশ্রম করে এসএসসি পাস, ইন্টার পাস, কোনো প্রকারের অটো পাশে পাস নয়, তারা অনার্স পাস এবং শিক্ষকতার যোগ্যতায়, তারা যোগ্যতার মাপকাঠিতে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিয়ে তারা শিক্ষক হয়েছে। তাদের শিক্ষক হতে দেওয়া হচ্ছে না। আজকে শিক্ষকদের বেতন চালু করা হচ্ছে না, এমপিও দেওয়া হচ্ছে না। এগুলো নিয়ে কথা বলতে আমরা দেখছি না। আমাদের নেতাগুলোকে দেখছি 2 দিনের মধ্যে বিভাজন করতে, অন্য মানুষকে উস্কানিমূলক কথা বলে অন্য মানুষের মনটাকে ভেঙে দিতে। এই ধরনের রাজনীতি আমরা চাই না। আমাদের ছোট্ট দেশ, মানব সম্পদে ভরপুর একটা দেশ, এই দেশটাকে একটা পর্যায়ে নিতে হবে, একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে সবাই বাঁচবে একই ছাতার নিচে, সবাই দেশের জন্য কাজ করবে এবং এই দেশটা হবে একটা রোল মডেল। এই রোল মডেলের বাংলাদেশ আমরা চাই। সেখানে হাসনাতের মতো এত অ্যারোগেন্ট, এত উদ্ধত রাজনীতিবিদ আমরা চাই না। যাদের আচরণের মধ্যে প্রকাশ পায় তারা অ্যারোগেন্ট, তারা দেশ চালাতে পারবে না, তারা দেশে আসলে, ক্ষমতায় আসলে বা রাজনীতিতে একটা বড় পর্যায়ে গেলে তারা এই দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। এরকম নেতা আমরা চাই না। আমরা চাই এই সকল নেতাগুলো আরও বেশি প্রজ্ঞার পরিচয় দিক, আরও বেশি প্রজ্ঞার পরিচয় দিয়ে একটা ভালো পর্যায়ে গিয়ে রাজনীতি করুক এবং দেশ গঠনে ভূমিকা পালন করুক। এরা নাবালক, এরা আরও ভালো পর্যায়ে যাবে যদি এদেরকে ভালোভাবে পরিচর্যা করা হয়, তাদের ব্যাপারে পরিচর্যা করা হোক এবং অনতিবিলম্বে একটা বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা চলে যায় বা আমাদের দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটা সুন্দর দেশ আমরা পাই, সেই ব্যাপারে কাজ করার জন্য উপদেষ্টা মণ্ডলীকে সহযোগিতা করুক। এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবার চেষ্টা করি, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, জনগণের জন্য রাজনীতি করি, দেশের মানুষের জন্য রাজনীতি করি। যেখানে দেশের মানুষ ভালো থাকবে, কোথায় গেলে আমার হাত পুড়ে যাবে সেখানে আমরা হাত দিব না, এরকমভাবে কথা ভেবেই আমরা রাজনীতি করব এবং সামনের দিকে এগিয়ে যাব। নিশ্চয়ই আমি গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই। তার অর্থ এই নয় যে আমরা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিব না। অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিব এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং যে ইন্টেলিজেন্স টিম আছে তাদের যদি কোনো দুর্বলতা থাকে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব
এবং সেগুলোকে ইরাডিকেট করে কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো নিব এবং আমরা এগিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন। আমার দেশ যেন ভালো থাকে, সবার উপরে দেশ। এই হোক আমাদের প্রজ্ঞা, এই হোক আমাদের জীবন, এই আমাদের জীবিকা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।